হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ান এডুকেশন সিস্টেমটা আসলে কেমন। আমি আমার হাই স্কুল অর্থাৎ এইচএসসি পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা করেছি। এখন বর্তমানে পড়াশোনা করছি ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়াতে। তো আমি মূলত আমার এই কিছুদিনের এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব। মোটা দাগে যদি বলতে চাই আমি কি লক্ষ্য করেছি তা হচ্ছে মালয়েশিয়ান এডুকেশন সিস্টেমে মুখস্থ নির্ভরতা একেবারে নাই বলতে গেলেই চলে, যেটা হয়তো বাংলাদেশে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ পড়াশোনার। পাশাপাশি মালয়েশিয়ান এডুকেশন সিস্টেমে আমি যেটা দেখেছি আপনার ফাইনাল নির্ভরতা বা পরীক্ষা নির্ভরতাও অনেকাংশেই কম। অনেক কোর্সের ক্ষেত্রে ফাইনাল পরীক্ষা বলতেই কোনো কিছু নাই, অনেক কোর্সের ক্ষেত্রে পরীক্ষা বলতেই কোনো কিছু নাই। পাশাপাশি দেখা যায় ক্রিয়েটিভ টাস্কের দিকে এখানকার ইনস্টিটিউটগুলো আসলে ফোকাস করে থাকে। আমি আমার কিছু স্টোরি শেয়ার করতে পারি আপনাদের সাথে। যেমন আমি যখন ফার্স্ট আসি তখন আমার কেমিস্ট্রি যে কোর্সটা ছিল, কেমিস্ট্রিতে সাধারণত আমরা এসএসসি অথবা এইচএসসি লেভেলে দেখা যায় আমরা পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলের একটা অংশ মুখস্থ করতে হয়, সেই পরমাণুগুলো মুখস্থ করতে হয়, তাদের ভরগুলো মুখস্থ করতে হয়। আমি এখানে আসলে এসে শুরুতেই অবাক হয়ে যাই, কারণ এখানে আসলে মুখস্থ তো করতেই হয় না, বরঞ্চ দেখা যায় প্রয়োজন ক্ষেত্রে যেখানে দেখা যায় যে পরীক্ষায় আমাদের পিরিয়ডিক টেবিল বা পরমাণুর ভরগুলো লাগছে, অনেক ক্ষেত্রে আমাদের পুরো পিরিয়ডিক টেবিলটাই আমাদের প্রশ্নপত্রের সাথে দিয়ে দেওয়া হয়, তো যাতে করে স্টুডেন্টরা পিরিয়ডিক টেবিলটা মুখস্থ না করে রেফার করতে পারে। তো এখানে আসলে আমার কাছে এই জিনিসগুলো বেশ যুক্তিযুক্ত মনে হয়েছে যে পিরিয়ডিক টেবিল মুখস্থ করে তো আসলে কোনো বেনিফিট নাই। আমি যদি কেমিস্ট্রিটা কেমিস্ট্রির মধ্যে যে ম্যাথগুলো দিচ্ছে বা কোয়েশ্চেন দিচ্ছে সেগুলো যদি সলভ করতে পারি তাহলেই তো হয়। এটা একটা ঘটনা। সেকেন্ড ঘটনা, আমি আমাদের যে ম্যাথ কোর্সগুলো আছে, ম্যাথ কোর্সের ক্ষেত্রে আসলে দেখা যায় আমরা যে এতগুলো সূত্র মুখস্থ করি, সেটা ত্রিকোণমিতির সূত্র হতে পারে সহ নানান যেই সূত্রগুলো আছে আমাদের মুখস্থ করতে হয়। আসলে ম্যাথ কোর্সগুলোতে আসলে আমাদের সেই মুখস্থ বিদ্যার কোনো প্রয়োজন হয় না, কারণ আমাদের ম্যাথ কোর্সেরগুলোতে যেখানে সূত্রের প্রয়োজন হয় আমাদের ফর্মুলা একটা শিট থাকে, সেই ফর্মুলা শিটগুলো আমাদের প্রশ্নের সাথেই প্রোভাইড করে দেওয়া হয়। সো মুখস্থ নির্ভরতা আসলে আমাদের চেয়ে অনেক অনেক বেশি কম। পাশাপাশি দেখা যায় আমি যেটা মেনশন করলাম যে পরীক্ষা নির্ভরতা আমাদের চেয়ে অনেকাংশেই কম। এখানে দুটো জিনিস আমি অ্যাড করব, যে আমাদের দেশে যেমন ফাইনাল পরীক্ষার উপর অনেক বেশি মার্ক নির্ভর করে, তো মালয়েশিয়া আমি যেটা দেখেছি এখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হয়, যেগুলো সাবজেক্টে পরীক্ষা হয় সেগুলো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। যেমন দেখা যায় আপনার সেটার মধ্যে টেস্ট থাকবে, টেস্ট নেওয়া হবে, টেস্টের প্রতি একটা মার্ক থাকবে, তারপরে আপনার নেওয়া হবে হচ্ছে অ্যাসাইনমেন্ট, অনেক সময় দেখা যায় প্রজেক্ট থাকে, ইন্ডিভিজুয়াল প্রজেক্ট, অনেক সময় দেখা যায় গ্রুপ করে প্রজেক্ট করতে বলে, সেই গ্রুপ প্রজেক্টের মার্ক থাকে, তারপরে দেখা যায় ফাইনাল পরীক্ষা থাকে। তো দেখা যায় অনেক ক্ষেত্রে 40-50 এমনকি 60% মার্কও অনেক সময় দেখা যায় আপনার 60% মার্কও আপনার দেখা যায় শুধুমাত্র এই প্রজেক্ট অ্যাসাইনমেন্ট টেস্টের উপর নির্ভর করে, এবং মাত্র 40% মার্কের ফাইনাল পরীক্ষা হয়। তো এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের উপর অনেক বেশি ফোকাস দেওয়া হয়, অর্থাৎ কোনো একটা ছাত্র পুরো সেমিস্টার জুড়ে পড়লো না, ফাইনালের আগে এসে পড়লো, তার জন্য ভালো করা কিন্তু কঠিন। পুরো সেমিস্টার জুড়েই আসলে হালকা 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 করে পড়ে যেতে হয় যদি কেউ কোনো ছাত্র ভালো করতে চায়। আর অনেক সাবজেক্টের ক্ষেত্রে দেখা যায় আসলে পরীক্ষাই নেয় না। যেমন আমি কিছুদিন আগে আমার যে কোর্স করার এক্সপিরিয়েন্স ছিল ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যান্টি করাপশন, আমাদের আসলে কোনো পরীক্ষা ছিল না, বরঞ্চ আমাদের সেখানে ডিবেট ছিল সেই সাবজেক্ট নিয়ে। একটা আমাদের ইন্ডিভিজুয়ালি টপিক দিয়ে দেওয়া হয়েছে, সেই টপিকের উপর ডিবেট করতে হয়েছে, এবং ক্রিয়েটিভ টাস্ক যেটা, যেমন আমাদেরকে পোস্টার ডিজাইন করতে দেওয়া হয়েছে, এটাও কিন্তু আমাদের কোর্সের একটা পার্ট ছিল, এটার উপরও মার্ক দেওয়া হয়েছে। শুধু এখানেই যে না এরকম মানে শুধুমাত্র ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যান্টি করাপশন দেখে যে আমাদেরকে পোস্টার ডিজাইন করতে দিচ্ছে এমন না, অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রেও দেখা যায়। যেমন আমার এক জুনিয়র কিছুদিন আগে আমাকে বলতেছিল যে কেমিস্ট্রিতে তাদেরকে আসলে তাদের ইনস্ট্রাক্টর একটা কবিতা লিখতে দিছে, যে তুমি কেমিস্ট্রি নিয়ে একটা কবিতা লিখে আনো। তো এই ধরনের ক্রিয়েটিভ টাস্কের উপরও আসলে মার্ক নির্ভর করে। পাশাপাশি দেখা যায় কোর্সগুলোর মধ্যে আসলে অনেক ধরনের মজার এলিমেন্ট থাকে। যেমন এই কিছুদিন আগে আমি আরেকটা কোর্স করছিলাম, সেটা হচ্ছে ডাইনামিক্স, আমার একটা সাবজেক্ট। সো ডাইনামিক্সের আসলে একটা পার্ট অংশ ধরে, ডাইনামিক্সের আমাদের যে সিলেবাস, পুরো সিলেবাস আসলে আমাদের পরীক্ষার জন্য না,
সিলেবাসের একটা অংশ আমাদেরকে পড়ানো হয় যাতে করে আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন আমাদের কয়েকটা টপিক নিয়ে আমাদেরকে দেওয়া হয় যে আচ্ছা তোমরা এবার দিয়ে, আপনারা যারা ডমিনো চিনেন তো ডমিনো ইউটিউবে বা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন, আমাদেরকে বলা হয় একটা নির্দিষ্ট টাইম কিছু রুলস রেগুলেশন দিয়ে বলে যে তোমরা একটা ডমিনো প্রজেক্ট তৈরি করো। তো যত ডাইনামিক্স এর স্টুডেন্ট আছে সবাই মিলে ডমিনো তৈরি করে, আমাদের এটা নিয়ে কম্পিটিশন হয় এবং নানা ভাবে আসলে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়। তো এই জিনিসগুলো আসলে আমি ডিফারেন্স দেখতে পেরেছি। পাশাপাশি দেখা যায় আমাদের বেসিকের প্রতি আসলে অনেক বেশি ফোকাস করে। আমার আসলে উদাহরণগুলো, আমি যেহেতু সায়েন্সে পড়েছি, অন্য সাবজেক্টের ক্ষেত্রে দেওয়া আমার জন্য মুশকিল, তাই আমি সায়েন্সের উদাহরণগুলোই দিচ্ছি। যেমন আমরা যারা 9, 10 অথবা ইন্টারমিডিয়েটে ফিজিক্সে প্রাসের ম্যাথ করেছি, সেক্ষেত্রে দেখা যায় প্রাসের ম্যাথে আমরা কিছু প্রতিপাদিত সূত্র ব্যবহার করতাম প্রতিপাদন করার পরে। এখানে আসলে দেখা যায় সেই ম্যাথগুলোই প্রচণ্ড বেসিক থেকে শুরু করে করানো হয়। যেমন আপনি যদি ম্যাথটা করতে চান, হয়তো দেখানো হচ্ছে, আপনাকে এই নিয়মও শেখানো হবে যে সরল রেখার সমীকরণ থেকে কিভাবে সেকশন সেকশন করে সেই ম্যাথটা আপনি সলভ করবেন। তো বেসিকের প্রতি আমার কাছে মনে হয় আমাদের চেয়ে বেশি জোর দেওয়া হয়। এই ডিফারেন্সগুলো আসলে আমি দেখতে পেরেছি মালয়েশিয়ান এডুকেশন সিস্টেমে। আপনাদের যদি আপনারা যারা মালয়েশিয়া পড়াশোনা করছেন, আপনার যদি মনে হয় যে এই ডিফারেন্সগুলো আরও কিছু ডিফারেন্স থাকতে পারে, আপনারা আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।